ম্যাম তো এখন ক্লাস করাচ্ছে, এরপরে আমি তোমাদের ক্লাসে আসবো। একটু আগে আমি ক্লাস করিয়ে গেলাম আগের একটা ব্যাচে, তোমরা জানো, সেখানেও এসছিল একটা ছেলেদের কথা বললো, সেই ব্যাচের স্টুডেন্ট কিন্তু কথা বলেছিল। যাকে সেই বিষয় না, আজকে যে ছেলেটি আমার সামনে দাঁড়িয়ে আছে ওর নাম বিপ্লব ঘোষ, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে যে চাকরি পাওয়ার পরও জীবনের উত্থান ঘটতে পারে, কিন্তু এটা অসম্ভব কিছু নয়। অনেকের আমি বলি না, যে কোনো একটা চাকরি পেলে আগে জয়েন করে যাও, তারপর তোমার জীবনের মূল লক্ষ্যে তুমি পৌঁছাবে। আর চাকরি করতে গেলে যে সবসময় ভালো কিছু নিউজ তোমার জীবনে চলে আসে তা না। কখনো কখনো হায়ার কোয়ালিফিকেশনও কিন্তু অন্যের কাছ থেকে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার গল্পও কিন্তু চলে আসে। যেমন মনে করো, ওর গল্পও করবে, কিন্তু আমার শুনে যেটা অনুভব মনে হয়েছে মনের মধ্যে, যে ও রেলে জয়েন করেছে লেভেল 1-এ, ঠিক আছে, বিটেক পাসও। তো বিটেক পাস রেলে জয়েন করেছে, অনেকে অনেক রকম কথা বলেছে লেভেল 1-এ কেন জয়েন করেছে। ঠিক ওই উত্তরটাই কিন্তু ও আবার নতুন করে দিয়েছে। এখন যেখানে জয়েন করছে সেখানে লেভেল 5, তাই তো? পোস্টের নাম মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট। আর কি জানো ওটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের মধ্যে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, একটা খুব ইম্পর্ট্যান্ট পোস্ট, ভালো পোস্ট। আর আজকে ও বিপ্লব যে জন্য এসেছে আজকে আমার কাছে, সেটা হচ্ছে যে ডিসাইড করতে এসেছে যে কোন চাকরিটা করবে। এবং ওর যে সুবিধাটা আছে, যেটা আমাদেরও সুবিধা আছে, সবার এখানে বসে আছে সবার সুবিধা, যে ভারতবর্ষের মনে হয় ম্যাক্সিমাম যে পোস্টগুলো হয় তার চাকরি তপবন থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষজন আছে। ওর সামনেই ওর এক দিদির কাছে ফোন করলাম, যে মানে দিদি বলতে যে এই পোস্টেই জয়েন করেছে আগে। ও জানতে চাইলো যে কেমন কি ব্যাপার ট্যাপার, ওকে পোস্ট করে দিলাম। এখনও ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে যে এই পোস্টটাতেই জয়েন করবে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তা এবার ওর মুখে ওর জীবনের উত্থান এবং ওর গল্প যদি শুনতে চাও তোমরা শুনতে পারো। শুনবে তো নাকি? চলো। গুড আফটারনুন এভরিওয়ান। মুখে কাছে নিয়ে হ্যালো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমি 144 ব্যাচের, এটা বন্ধ করা আছে। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমার নাম বিপ্লব ঘোষ, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। তো আমি 144 নম্বর ব্যাচে 2019 সালে ডিসেম্বরে এখানে জয়েন করি তপবনে। তো আমি তখন বিটেকের লাস্ট ইয়ার, মানে হচ্ছে 7th সেমিস্টারে এখানে এসে জয়েন করি। তা বিষয়টা হচ্ছে, তখন আমি কিন্তু জয়েন করি এখানে অন্য কারণে। সরকারি চাকরির প্রিপারেশন তখন আমার অন্য ধরনের ব্যাপার ছিল। তখন আমি চাইছিলাম ডিফেন্সেরই যে অফিসার লেভেলের যে এক্সামগুলো হয় বিটেক টেকনিক্যাল গ্রাউন্ডে, যেগুলোর এসএসবি ইন্টারভিউ অনেকে হয়তো শুনে থাকবে, সেটা ক্লিয়ার করে ডিফেন্সে আর্মি, নেভি বা এয়ারফোর্সের অফিসার হওয়ার জন্য। তো ওখানে আমি পরীক্ষা দিয়ে কিছু পরীক্ষা দিই। কিছু জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় আমি কি জিকের জন্য শুধু কেটে যাচ্ছিলাম 2-4 নম্বর 5 নম্বরের জন্য। তো আমি দেখলাম একটা ইনস্টিটিউট জয়েন করা যাক। তো আমি আমাদের ওখান থেকেই একটা দাদা গ্রুপ ডিতে পেয়েছে তপবন থেকে। তখন 2019 সালে ফর্মও রেলের ফিল আপ করে দিই, কিন্তু আমি গ্রুপ ডির জন্য কিন্তু এখানে প্রিপারেশন করতে আসিনি, আমি এসেছিলাম ওটার জন্য। তো এসএসবি ইন্টারভিউ দিই, প্রথমবার আমি কনফারেন্স আউট হই। তারপরে করোনা চলে আসে। তো করোনা আসার পরে আমার কাছে কোম্পানির অফারও আসে। তা স্যারের কাছে এসে একটা জিনিস হয়েছে যে কোম্পানির ভূতটা মাথা থেকে নেমে গেছে, যেটা কিন্তু আমি বিটেক করতে লেগে আমি ভেবেছিলাম কোম্পানির কোনো একটা জব করবো, একটা স্টেবল ইনকামের দরকার আছে, ফ্যামিলি কন্ডিশন অতটাও ভালো না, তো একটা ইনকাম করতে হবে। কিন্তু এখানে এসে সম্পূর্ণ আর করোনা অন্যরকম জিনিস শিখিয়ে দিল, যে কোম্পানি চাকরির দিকে আর যাওয়ার দিকে আমি ভাবলাম না। একটা এমএনসি কোম্পানিতে আমি অফার এসেছিলো অন্ধ্রপ্রদেশে, তো আমি সেটাকে মানা করে দিই যে ও কোম্পানিতে যাবোই না, কারণ সেই সময় এমন অবস্থা হয়েছিল কোম্পানি থেকে ভুরি এমপ্লয়িকে বার করে দেওয়া হচ্ছিলো। তো সিকিউরিটি যেখানে নেই, কারণ যে কোম্পানির হয়ে বা যে সংস্থার হয়ে আমি কাজ করব, যেখানে সিকিউরিটি নেই সেখানে আর কি কাজ করার।
তো আমি তারপর থেকে মেনলি রেলটাকে, তখন রেলের ফর্ম ফিল আপ যেহেতু করা ছিল আমার, এনটিপিসি গ্রুপ ডি দুটোই, সেটাকে টার্গেট করি। আচ্ছা, গ্রুপ ডি পরীক্ষা দিই। আর দেওয়ার আগের একটা ঘটনা হচ্ছে করোনা, সেই সময় তো সবচেয়ে ডার্ক পিরিয়ড, তোমরা জেনে থাকবে। তো সেই সময় বিষয়টা হচ্ছে, আমি যখন বাড়ি চলে যাই সম্পূর্ণ এখান থেকে, কলকাতা থেকে বাড়িতে গিয়ে 1 বছর স্যার আমাদেরকে মানে একরকম বস করে রেখেছিলেন। করোনা আসার পরে স্যার বস করে রেখেছিল কি, যে করোনা হয়েছে, ভালো হয়েছে, তোমরা বাড়ি থেকে বেরোতে হবে না, বাড়িতে বসেই পড়া করো সারাদিন। স্যারের এমন রুটিন ছিল যে সারাদিনই বাড়িতেই বসে পড়াশুনোই চলতো। করোনাটা সবচেয়ে ভালো রকমভাবে মনে হয় আমরাই যারা তখন প্রিপারেশন করছিলাম তারাই ভালোভাবে পালন করেছি। মানে যে কোয়ারেন্টাইন বলো বা আলাদা করে থাকা, বাইরে না বেরোনো, সরকারের সমস্ত নির্দেশাবলী আমরাই ভালো করে পালন করেছিলাম। কারণ ওই একটা বছর 2020 মার্চ থেকে 2021 মার্চ পর্যন্ত বাড়ি থেকে একদমই বেরোয়নি। বাড়ির বাইরে যে কি চলছে, করোনায় কে বাঁচলো কে মরলো, কোনো কিছু চিন্তা ভাবনা ছিল না। নিউজও দেখতাম না, স্যার বলতো নিউজ দেখবে না, নিউজ দেখলেই আলাদা রকম টেন্ডেন্সি আসবে, মাথায় ভয় আসবে। নিউজ দেখতাম না, কিছু করতাম না, শুধু স্যারের ইউটিউব খুলতাম, স্যারের ক্লাস দেখতাম, সেটা পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম সারাদিন। আমিও দেখতাম না news। তো এর জন্য এবার তারপরে একটা ঘটনা ঘটলো 2021 সালে। আমার, তোমরা শুনে থাকবে, ডিপার্টমেন্ট অফ পোস্টের জিডিএস, আমার তার একটা অফার লেটার পেলাম। স্যারের কাছে এলাম, স্যার আমি তো জয়েন করতে চাই না, কি করব, এতে আমি জয়েন করবো না জিডিএসে। তখন কারণ স্যার এমনভাবে আমাদেরকে বুস্ট আপ করে দিয়েছে যে কিছু একটা সামনে আছে, লড়ে গেলেই সেই জায়গায় পৌঁছানো যাবে। এই ছোট জায়গায় আর মানে আমি চোখটা আনতেই পারছিলাম না যে এইখানে আসা যায় বা এই চাকরিটা করা যায়। স্যারের কাছে এলাম, স্যার বললেন যে যেটা পেয়েছো সেটা করো, ছেড়ো না, করতে করতে পড়াশুনো করো। যথারীতি জয়েন করি। 2022-এ আমাদের সেপ্টেম্বরে গ্রুপ ডির এক্সাম হয়। আচ্ছা, এনটিপিসিও হয় তারপরে পরে। তা গ্রুপ ডিটা আমি, আমার র মার্কস ছিল গ্রুপ ডিতে 73। আচ্ছা, আর নর্মালাইজ মার্কস হয় 83। আচ্ছা, আর এনটিপিসিতে সিবিটি 1 পাস করি, সিবিটি 2 পাস করি, কিন্তু টাইপিংয়ে কেটে যায় এনটিপিসিতে, লেভেল 2 যেটা পোস্টে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে। আচ্ছা, তারপরে ইতিমধ্যে ওদিকে সিজিএলেরও প্রিলিমেন্স পাস করেছিলাম, ওখানে মেরিটে আসতে পারিনি সিজিএলে। তারপরে এদিকে এমটিএসে মেন্স পাস করেছিলাম, মেরিটে আসতে পারিনি। এইসব চলছিল। আর যেটা এখন আমি বর্তমানে জয়েন করতে যাচ্ছি সেটা হচ্ছে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, আর্মি অর্ডিন্যান্স কর্পের ডিফেন্স সিভিলিয়ান পোস্ট, অনেকে হয়তো জেনে চাইবে। আচ্ছা, লেভেল 5 যেটা। তো কোশ্চেন কি ছিল যদি এদেরকে বলিস, ওই পোস্টে যদি এরা আচ্ছা, ওটার কোশ্চেন ছিল মডারেট, তোমার জিকে 25 নম্বর, অ্যাপটিটিউড 25 নম্বর, 50 নম্বরের ছিল ইংলিশ, আর 50 নম্বর ছিল রিজনিং। তো কোশ্চেন মডারেট ছিল। তখন থেকে মানে অলরেডি আমার জানা আরেকজন মহিলা পেয়েছেন, আর আমি পেয়েছি, জানি না আর কেউ পেয়ে থাকতেও পারে। কিন্তু পোস্টের সংখ্যা ছিল অনেক কম, 419টা অল ওভার ইন্ডিয়া, তার মধ্যে 171টা ছিল জেনারেল পোস্ট। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। হয়তো পোস্ট সংখ্যা দেখে অনেকে ফর্ম ফিল আপ করবে না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে পোস্ট সংখ্যা যাই থাকুক, তোমাকে যাচাই করার জন্য পরীক্ষার সেন্টারে অবশ্যই যাওয়া দরকার। পরীক্ষা যাই পোস্ট থাক, 2টো থাকুক, 4টে থাকুক, 5টা থাকুক, তহবনে পড়ছো যখন একবার পরীক্ষাটা দিয়ে আসবে, দেখবে যে তহবনে অনেক সময় অনেক ঘটনা শুনেছি যে একটা পোস্টও পেয়েছে, 2টো পোস্ট থাকলেও তহবন থেকে একজন পেয়েছে, 10টা পোস্ট থাকলেও তহবন থেকে পেয়েছে। সুতরাং সেই অভয় নিয়ে, সেই কনফিডেন্স নিয়ে চলে গিয়েছিলাম যে পোস্ট সংখ্যা কম থাকলে তো কী হলো, যাই।
তো দিয়েছিলাম এবং হয়েওছে। তাই তোমাদেরকেও বলবো যে যারা অবশ্যই পোস্ট সংখ্যা বেশি থাকলে ভালো হয়, কিন্তু অনেক সময় পোস্ট সংখ্যা কম থাকলেও তোমরা অ্যাপ্লাই করবে, সেখানেও পাওয়া যায়, এমন না। বর্তমান চাকরি যেটা করছিস সেই চাকরি সম্পর্কে যদি এদেরকে কিছু বলিস, তাই আচ্ছা সেখান থেকে কোনো অনুভূতি বা কিছু। আচ্ছা, বর্তমান চাকরি যেটা করছি সেটা লেভেল 1 খড়গপুর ওয়ার্কশপ। আচ্ছা, তো এটা ফর্ম ফিল আপের একটা বিষয় বলি, অনেকেই ভুল করে, আমিও ভুল করেছিলাম। আমি তখন তপবনে করতাম না, যখন ফর্ম ফিল আপ হয় আমার একজন রিলেটিভের কাছ থেকে জেনে আমি ফর্মটা ফিল আপ করি। আচ্ছা, তার জন্য ইস্টার্নও করিনি, আমি সাউথ ইস্টার্ন করেছিলাম তার কথা শুনে, যে সাউথ ইস্টার্নে কর, কাট অফ কম যাবে। কিন্তু এইবার কি হয়েছে, কাট অফ 1 নম্বর বেশি হয়েছে ইস্টার্নের তুলনায়। ইস্টার্নে মনে হয় 77 ছিল, আমাদের 78 ছিল জেনারেল কাট অফ। তো ওখানে ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা ভুল করেছি, আমার ফার্স্ট প্রেফারেন্স ছিল ওয়ার্কশপ, সেকেন্ড প্রেফারেন্স ছিল ট্র্যাক মেনটেনার। বুঝতে পেরেছো কোন জায়গা থেকে লড়াই করে উঠতে হয়েছে। এই ভুলটা যেন করবে না, ঠিক আছে? আমি ভেবেছিলাম ট্র্যাক মেনটেনের অনেকগুলো পোস্ট, তাহলে ওটাকে আগে দিই, চাকরি হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু ধারণাটা ভুল। ঠিক আছে, তোমার যেগুলো পছন্দের পোস্ট, যেগুলো ভালো পোস্ট, সেগুলোকে আগে দাও। তারপরে যেটা তোমার মনে হয় খারাপ পোস্ট বা একটু হার্ড ওয়ার্কিং হতে পারে বা তোমার খারাপ লাগলো, তোমার আই কন্ডিশন খারাপ, সেটাকে পরে দাও। তোমার যে মেরিট, সেই মেরিট অনুযায়ী তুমি যদি ভালো পোস্টটা পাও তাহলে খুব ভালো কথা, না হলে নিচের পোস্টগুলো তোমার জন্য রিজার্ভ থাকবে। কিন্তু একদমই যদি খারাপ পোস্টটাকে তুমি উপরে দিয়ে দাও, বা তোমার মতে যদি সেটা খারাপ হয়ে থাকে, পোস্ট কোনোটাই খারাপ না, সবই সরকারি চাকরি, তার মধ্যেও আমরা বিবেচনা করি, যেহেতু আমরা অ্যাট দ্য লাস্ট আমরা হিউম্যান বিইং, তো এটাই কাজ বেশি, এটা একটু হার্ড ওয়ার্কিং, এটা খারাপ পোস্ট, তাহলে সেই অনুযায়ী আমি বলছি যে সেই পোস্টটাকে নিচেই দাও। আচ্ছা, এটা কিভাবে পড়বে যদি এক লাইনে একবার লাস্ট সাজেশন? আচ্ছা, পড়ার বিষয়টা সম্পূর্ণ তপবনের উপরে আমি ছেড়ে দিলাম, কারণ আমি তপবনের বাইরে অন্য কিছু পড়িনি। তপবন যা দিয়েছে, স্টাডি মেটেরিয়াল বলো, নোটস বলো, স্যারের ক্লাস বলো, ম্যামদের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, আমি বাইরে থেকে একটা নোটসও বা একটা কোনো কিছুই পড়িনি। আমার যা দিয়েছে সেটাই এনাফ মনে হয়েছে, ওটা থেকে আমি মাথা তুলতে পারিনি। যে ওর বাইরে যে অন্যদিকে তাকাবো, সেটা আমার আর সময় হয়নি। কিন্তু এরা তো এইটা বাদ দিয়ে বেশি করে অন্য কিছুর দিকে মাথা তুলতে পারে। না, সেটা সব দিকে সব জায়গায় খাবো বললে অনেক সময় কি ভালো জিনিসটাই মিস করে যাবে। যে এখানে ভালো খাওয়াচ্ছে, এখানেও খাবো, ওখানেও খাবো, তাহলে কি হবে, এখানে ওই ভাত আর শাকটা পাবে, দিয়ে তখন দেখবে এখানে মাংস দেওয়ার আগে তখন তুমি অন্য জায়গায় চলে যাবে, যে সেখানে মাংস সব পেরিয়ে গেছে, মিষ্টি বা দই বা লাস্টে আজওয়ান কিছু একটা জোয়ান পেয়ে গেলে, তখন মেন আইটেম, মেন কোর্স কিন্তু তোমার জীবন থেকে বাদ হয়ে যেতে পারে। তার জন্য সমস্ত কিছু ভেবে চিন্তে ডিসিশন নেবে। যে কোনো, আমার মতে যে কোনো একজনকে ধরে এগোলে খুব ভালো হয়, ঠিক আছে? একজনকে, কারণ বিশ্বাসে অনেক কিছু হয়। তুমি যদি স্যারকে বিশ্বাস করো, স্টাডি সেন্টারটাকে বিশ্বাস করো, যে না এখান থেকে পড়ে তো অনেকেই পেয়েছে, আমিও একবার এখান থেকে পড়ে দেখি, আগে 1-2 বছর অন্তত পড়ি, কারণ এজ তো অনেকের আমার মনে হয় না যে খুব বেশি আছে যে তার 1 বছরের মধ্যেই চাকরি লাগবে, বা এই না হলে আর এজের জন্য ফর্মই ফিল আপ করতে পারে না, এরকম বিষয় তো খুব কম জনের সঙ্গে আছে, অল্প এজের আছে। তোমার যদি মনে হয় এরকম যে তপবন খারাপ হতে পারে বা অন্য জায়গায় পড়ে দেখি তপবনের সঙ্গে সঙ্গে, সেটা করো না, আগে তপবনকে বিশ্বাস করে দেখো 1 বছর 2 বছর, যদি তোমার মনে হয় না এটা আমার জন্য না, এটা এখান থেকে পড়ে আমি চাকরি পাচ্ছি না, তখন অন্য জায়গায় তুমি অবশ্যই যেতে পারো, সেটা তোমার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি বলবো যে কোনো একজনকে ধরে এগোলে, একটা জায়গাকে ধরে এগোলে বেশি বেনিফিট হয়, কারণ তার সমস্ত কিছু 0 থেকে 100 সম্পূর্ণটাই পাওয়া যায়। কারণ তুমি অন্য জায়গায় এই জায়গা মিশিয়ে ফেললে তখন নিজেই কনফিউশনে পড়ে যাবে যে কোনটা পড়বো কোনটা না। আর আমার যেটা মনে হয়েছে তপবনে পড়ে, যেটা স্টাডি মেটেরিয়াল তো পড়বেই, প্রথম দিকে আমাদেরকে বেশি করে দেওয়া যাবে, স্টাডি মেটেরিয়ালগুলো পড়িয়ে নিয়েছিলেন স্যাররা ম্যাডামরা, কিন্তু তারপরে স্টাডি মেটেরিয়ালটা কমিয়ে দেয়, লেখানোটা বেশি, স্যারের নোটস। তা আমার মনে হচ্ছে পরীক্ষায় ওই স্যারের নোটসটাই মোর দ্যান এনাফ। নোটস যেটা খাতায় লিখিয়ে দেবে, সেটা আমার কাছে খুবই কাজ করেছে,
জানি না তোমাদের কি মনে হয়, তোমরা পরীক্ষা অনেকে দিয়েছো, পরীক্ষা দাও, সমস্ত পরীক্ষায় ফর্ম ফিল আপ করো, ছোট বড় বলে কিছু নেই, সব পরীক্ষায় ফর্ম ফিল আপ করো এবং দেখো কোনো না কোনো জায়গায় ঠিক তবনে যখন এসছো বেরিয়ে যাবে। আমরা আমাদের ফার্স্ট যেটা ইন্ট্রোডাকশন ক্লাস স্যার এখানে দিয়েছিলেন এই এই ক্লাসরুমে, তো ওখানে একটা কথা বলেছিলেন যে চাকরি পাওয়ার জন্য তোমার টেবিলের যে বইগুলো আছে সেগুলো যথেষ্ট, মোর দ্যান এনাফ। বিষয়টা সেটাই, শুধু চাকরি পেতে গেলে জানতে হবে কোনটা ছাড়তে হবে, কোনটুকু পড়তে হবে না, কারণ এটা সমুদ্র, জিকে বলো, ম্যাথস বলো, জিআই বলো, সব সমুদ্র। তোমাকে সমুদ্র থেকে সেই মুক্তটাই বেছে নিতে হবে, সমুদ্রের বালি বা সমুদ্রের জলে তোমার কোনো কাজ দেবে না। তো যেটা তোমার স্যাররা সেটা জানেন যে কোনটুকু ছাড়তে হবে, কোনটুকু না পড়ালেও চলবে, কোনটুকু পড়ালে চলবে। তাই স্যারদের উপর বা ম্যাডামদের উপর বিশ্বাস করাটাই আমার মনে হয় ভালো হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে এখন তোমাদের রিমা ম্যাডামের যে এক্সামটা হবে, রিমা ম্যাডাম ক্লাস করানোর পরে একটা এক্সাম হবে, তারপরে আমি তোমাদের ক্লাস নেব, ঠিক আছে? আর তোমরা যদি চাও যে এক্সাম না দিয়ে চলে যাবে তো তাও যেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সেটা তোমাদের ম্যাটার আর কি। ওকে, তো ম্যাম তাহলে ক্লাস স্টার্ট করুক এখন।